চলে এসেছি একটা নতুন সত্যবর্তী ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমাদের লিখিয়ে পাঠিয়েছেন ব্যারাকপুর থেকে। তিনি যেমনভাবে আমাকে ঘটনাটি বলেছেন ঠিক সেইভাবেই আমি আজকে তুলে ধরছি আপনাদের কাছে। আমার নাম অত্রিজা রায়। ঘটনাটি ঘটেছিল প্রায় 2006 সালে, যখন আমার বাবা মারা যায়। তিনি সন্ধ্যাবেলা স্কুল থেকে ফিরে নিজের রুমে ঢুকে পড়তেন এবং বিভিন্ন ধরনের বই নিয়ে নাড়াঘাটা করতেন। আমি মায়ের মুখে শুনেছিলাম তিনি বিভিন্ন অকাল্টের উপরে পরীক্ষা নিরীক্ষা করছেন। বাবার ঘরে তখন ছোটবেলায় যখন ঢুকেছি তখন দেখতাম বিভিন্ন ধরনের আঁকিবুকি নকশা চিত্র এইসব দেওয়ালেতে টাঙানো, এবং বইয়ের শেল্ফগুলোতে বিভিন্ন ধরনের ভৌতিক ছবি দেওয়া বইপত্র রয়েছে। কিছু কিছু বইপত্র আবার বহু পুরনো, তার গায়ে লাল রঙের মলাট দেওয়া থাকতো। আমার বাবা ছিলেন স্কুলে বাংলার এক শিক্ষক। তিনি ছাত্রদের খুবই ভালোবাসতেন। বাবা বিশেষ কোনো টিউশনিও পড়াতেন না ঘরেতে, তিনি সাধারণত স্কুলেই যা পড়াতেন। তিনি আমাকে সময় দিতে পারতেন প্রায় সন্ধ্যের দিকটাই, তার কারণ প্রায় সময়ই তিনি তার লাইব্রেরিতে বইপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করতেন। বাবা আবার স্কুল থেকে ছুটি নিয়ে প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ মতো বেরিয়ে যেতেন। পরবর্তীকালে আমি জানতে পারি সেটি বাবা কোথাও ইনভেস্টিগেশনের জন্য বেরোতেন। তো যাই বটে, আমি ফিরি আমার ঘটনায়। এমনই এক সময় বাবা যখন ইনভেস্টিগেশনে বেরোতেন, বাবার এই ইনভেস্টিগেশনে বেরোতে খুব বাধা পায়। মাঝে মধ্যে পা মুচকে যেত, আবার মাঝে মধ্যে কাশি হতো, মাঝে মধ্যে জ্বরও আসতো। কিন্তু বাবা এই ক্ষেত্রে বিশেষ কিছু উপেক্ষা না করেই বেরিয়ে পড়েছিলেন। আমার মা তাকে বারবার এই বিষয়ে বলে, কিন্তু তিনি কোনো কিছু মানলেন না এবং বেরিয়ে গেলেন। সন্ধ্যের সময় বাড়িতে খবর এলো যে বাবা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সেদিন আমিও মা খুব কেঁদেছিলাম, তার কারণ মাথার উপর থেকে বাবা নামক ছাতাটা চলে যাওয়ার যে কতটা কষ্টের ব্যাপার সেটা পরবর্তীকালে জানতে পেরেছিলাম। মা হাউ হাউ করে কাঁদছেন এবং নিজের হাতগুলিতে নিজের বুক দিয়ে চাপড়াচ্ছেন এবং কাঁদতে কাঁদতে বলছেন, হায় হায় আমার কি হলো। রাত্রেবেলা আমরা খুব কষ্ট করে বাবার শেষ কৃতকার্যটা শ্মশানে কমপ্লিট করে দিয়ে আসছি। খুব মন খারাপ ছিল। আমি চাইতাম না কোনো দিনই যে বাবার এইরকম ধারা দুর্গতি আমার চোখে দেখতে হোক। আমি সেই সময় খুব কাঁদছিলাম, কারণ বাবার সাথে সেই 1 ঘন্টাও সারা দিনের সেই সময়কে আমার মনের মধ্যে ফুটে আসছিল। বাবার সাথে কাটানোর সময় আমার মনকে আরও আহত করে তুলছিল। সব কৃতকার্য সম্পন্ন করে আমরা বাড়ি ফিরলাম। তখন রাত 3:30 বাজবে। ঘুম আসছিল না, কিন্তু মা ক্লান্ত বোধ করে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি জেগেছিলাম, কারণ আমার মনে এতটাই কষ্ট হয়েছিল যে আর ঘুমোতে পারছিলাম না। তখনও তেমন ভোরের আলো ফোটেনি। এই সময়ই শুরু হলো অলৌকিক ঘটনা। হঠাৎ দরজার বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ, আর আমার বাবার কণ্ঠে যেন কেউ ডাকছে, এই মনা, দরজা খোল, মনা, এই মনা, কই রে। আমি কোনো সাড়া দিলাম না। প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবেই সে কথা বলতে লাগলো এবং দরজাটা ধাক্কা লেগালো।
আমি ভয়ে কাঁদবো না আনন্দে হাসবো সেটাই বুঝতে পারছি না। অবশেষে শরীরটা কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে গেল, তাই আমি বিছানায় চলে গেলাম। বিছানায় যেতে না যেতেই ঘুম চলে এলো এবং আমি ঘুমিয়ে পড়লাম। সারা দিনটা আমার সেই ভোরের কাহিনী মনে পড়ে যাচ্ছে। সেটা কি আমি আদৌ স্বপ্ন দেখেছিলাম না সত্যিই বাস্তবে ঘটেছিল, সেটাই আমি বুঝতে পারছি না। আমি মাকে এই কথাটা বলবো কি বলবো না সেটাই ভাবছি। হঠাৎ জলখাবেলা প্রায় 2:30 থেকে 1:30 নাগাদ বাড়িতে পা চালির শব্দ পেলাম। বাবার লাইব্রেরির রুমটা থেকে যেন কেউ পাতা উল্টাচ্ছে। পাতা উল্টানোর আওয়াজটা জোরেই পাওয়া যাচ্ছিল, তার কারণ আমাদের বাড়িটা ছিল খুবই নির্জন, একটুও বাইরের আওয়াজ আসছিল না সেই সময়। হঠাৎ একটা আওয়াজ আমাদের সেই নির্জনতাকে ভঙ্গ করে দিল। বাবার কণ্ঠে কেউ যেন সেই লাইব্রেরির রুম থেকে বলছে, কই গো, এক কাপ চা দিয়ে যাও তো, মাথাটা ধরেছে আমার। সেই সময় মা হন্তদন্ত হয়ে চা করতে লাগলো। বাবার নিত্যদিনের অভ্যাস ছিল বই পড়তে পড়তে মাথা ধরে গেলে একটু করে চা চেয়ে পাঠাতো, এবং সেই দায়িত্ব ছিল আমার মায়ের কাছ থেকে চা নিয়ে যাওয়া। আমি মায়ের কাছে দাঁড়িয়ে চাটা নিচ্ছি, এমন সময় মাথায় বিদ্যুতের মতো খেলে গেল যে যাকে কালকে রাত্রে দাহ করে আসা হলো সেটা আর কেউ নয়, যে ব্যক্তির গলার আওয়াজ সেই ঘর থেকে পাওয়া যাচ্ছে সেই। আমি ভয়ে ভয়ে মাকে সঙ্গে নিয়ে সেই লাইব্রেরি রুমের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম কোথাও কেউ নেই, তবে একটা পোড়া কাঠের গন্ধ আসছে। আমি ভাবলাম এখানে কোথাও আবার আগুন লাগলো নাকি। আশপাশটা ভালো করে দেখলাম, তার কারণ এখানে অনেক বইপত্র আছে এবং বিভিন্ন ধরনের কাঠের শিল্পও আছে। সেগুলি যদি আগুন লেগে যায় তাহলে অনেকগুলো বই এবং কাঠের শিল্প নষ্ট হয়ে যাবে। বহুক্ষণ খোঁজার পর দেখলাম না, তেমন কিছু নয়। আস্তে আস্তে দেখলাম গন্ধটি চলে গেল। বেরিয়ে এসে মায়ের মুখটা দেখলাম, মায়ের মুখ যেন ফ্যাকাশে হয়ে গেছে। মা আমাকে বলল, বাবু, তোর বাবা মনে হয় এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে তিনি মৃত। আমরা এই বিষয়ে সারাদিন চিন্তা করছিলাম। সেই চিন্তা করতে করতেই মন খারাপ হলো এবং সন্ধেবেলা মায়েতে ও মেয়েতে কিছু চোখের জল ফেললাম। বুকের কষ্ট কাউকেই বোঝানো যায় না। আমার মামার বাড়ি থেকে আজকে লোক আসার কথা ছিল, কিন্তু কেউ আসেনি। মামাকে বলেছিলাম ফোনেতে যে তুমি অন্ততপক্ষে যেন এসো, কিন্তু তিনি কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। বলেছে কালকে অবশ্যই আসবে। আমরা কোনো রকমে দুজনে শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত লাগছে শরীর। মা তো আজকে সারাদিন বিশেষ কিছু খায়ও নি। রাত 11টা, 11:30 বাজবে। এত ঠিক করে নিখুঁত করে বলছি তার কারণ সেই সময় আমি মায়ের কিপ্যাড ফোনটা দেখছিলাম। হঠাৎ বাড়ির অ্যাডভেস্টার চাল থেকে যেন কিছু ভারী জাতীয় বস্তু হাঁটাচলা করার মতো আওয়াজ। আমার ভয় লাগলো। চুপচাপ ফোনটাকে রেখে শুয়ে পড়লাম চোখ বুজে। আমি বুঝতে পেরেছিলাম যে এ কোনো অশরীরী কাজ। হয়তো আমার বাবাই আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, অতৃপ্ত হয়ে। এখনও ওখানে আমাদেরকে বোঝাতে চাইছে যে তিনি এখনো মরেনি। আমি মনে মনে সেই কথা ভাবছিলাম আর
হনুমান চালিসা পড়ছিলাম। হনুমান চালিসার ওই দুটো লাইনই আমার মুখস্থ ছিল। সেই দুটি লাইন মুখে আওড়াতে আওড়াতে শুনতে পাচ্ছি ফটফট করে সেই চালের মধ্যে হাঁটারা শব্দটা আরও জোরে হচ্ছে, আর সেই কাঠপোড়া গন্ধটা বাতাসে ভেসে উঠেছে। আমি মাকে জাগাতে চাইলাম না। কিছুক্ষণের মধ্যেই সেই আওয়াজটা থামলো, কিন্তু সেই গন্ধটা আরও উগ্র থেকে উগ্রতর হয়ে উঠল। আমি আশপাশটা ভালো করে দেখছি চোখ দিয়ে। চাঁদের আলো আমাদের পিঁড়েটা প্রায় দেখা যায়। ঠিক সেই সময় খাটে শুয়ে শুয়ে পিঁড়ের চাঁদের আলোতে দেখলাম কোনো একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। না, ছায়ামূর্তি নয়, আসলে একজন ব্যক্তি এগিয়ে আসছেন এবং এগিয়েছে আমাদের ঘরের দরজাটার মধ্যে দাঁড়িয়ে আছেন। ঠিক যেন তার ছায়াটা আমাদের ওপর পড়ছে। চোখ দুটো বুজে নিলাম। সে এগিয়ে এসে আমার কানের মধ্যে ফিস ফিস করে বলল, এই মোনা, মোনা, আমার কালকের পড়া বইটা কোথায় রাখা আছে বলতো? ঠিক এই কথাটা শুনে আমার আর কিছু মনে নেই, তার কারণ আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার বাবার কথা মতো আমি বাবার ঘরটা ভালো করে তন্ন তন্ন করে খুঁজলাম। বাবা যেই সব বইগুলি লাস্টের দিকে পড়ে সেই সব বইগুলি ঘাঁটতে লাগলাম। তাদের মধ্যে কিছু তন্ত্রের বইও ছিল। আমি সেই বইটি হাতের কাছে পেয়ে গেলাম এবং সেখানে দেখলাম একটি পাতার মধ্যে কাগজ ভাঁজ করে ভরা আছে। সেই কাগজটি খুলতেই দেখলাম পিশাচের ব্যাপারে লেখা আছে। আমার বয়স তখন 17, তাই এইসব বিষয়ে আমি অতটা জানতাম না। বইটি ঘাঁটতেই সেই বইটি পড়ে দেখলাম পিশাচের ব্যাপারে লেখা আছে। সেই কথাটির মধ্যে লেখা আছে পিশাচকে কীভাবে কন্ট্রোল করা যায় এবং সাধারণ মানুষের ওপরে পিশাচের ভর হলে সেটিকে কীভাবে তাড়ানো যায়। আমরা পরবর্তীকালে বাবার ফোনটি পাই এবং সেখানে লাস্ট মিস কলটা আমি পাই। সেসব জিনিস আমরা একে অপরের মধ্যে বলাকাও করেছি, তার কারণ বাবা প্রায়ই অনেক নিত্য নতুন লোকেদের সাথে কথা বলতেন। আসলে আমরা জানতাম না বাবা অনেক ক্লায়েন্টদের সাথে কথা বলতেন। বাবা এইসব প্রেতেদেরকে, ভূতেদেরকে ছাড়িয়ে বেড়াতেন, সাধারণ মানুষকে তাদের থেকে মুক্তি করে বেড়াতেন। তাই বাবা প্রায় 1 থেকে 1.5 সপ্তাহের মতো ঘর থেকে উধাও হয়ে যেতেন মাঝে মধ্যে। আমিও মা বাবার যখন লাস্ট ফোন কলটা চেক করি তখন আমরা ফোন করে জানি যে সেখানে তাদের এইসব ভৌতিক কর্মকাণ্ড ঘটছিল। তাই তার বাবাকে একজনের কাছ থেকে তার হদিশ পেয়ে তাকে ফোন করেন এবং এই সাহায্যের জন্যই তার বাবা তাদের বাড়ি যাচ্ছিলেন এবং মাঝ রাস্তাতেই কোনো কারণে তাদের বাসটি অ্যাক্সিডেন্ট হয়ে তিনি মারা যান। এইসব বিষয়ে আমি মায়ের সাথে আলোচনা করলাম। মা তার গুরুজিকে ডেকে পাঠালেন। মায়ের গুরুদেব খুবই কমের ভাগ এখানে আসেন। পরিবারের এমন অবস্থা শুনে গুরুদেব সঙ্গে সঙ্গেই চলে এসেছিলেন। মামা আমার গুরুদেবের সাথে কথা বলেন। তিনি বলেন যে আমার বাবা যাদের বাড়িতে যাচ্ছিলেন তাদের কাজ করতে, তাদের বাড়িতে নাকি পিশাচের বাসস্থান ছিল এবং সেই পিশাচটি আমার বাবাকে তাকে বহুবার আটকায় সেখানে যেতে, কিন্তু সেই পিশাচটি সেই পরিবারটিকে পিশাচের হাত থেকে বাঁচাতে আমার বাবা রওনা দেয়, কিন্তু সেই পিশাচটি আমার বাবাকে
এই রাস্তাটায় যেতে খুব বাধা দেয়। তার জন্য আমার বাবা জেদি হন এবং তিনি তার প্রাণ হারান অ্যাক্সিডেন্টে। এখন যেহেতু আমার বাবা মারা গেছেন সেই পিশাচের হাতে, তাই সেই পিশাচটি আমার বাবার আত্মাটিকে তার কবলে নিয়ে নিয়েছে এবং এই যে ঘটনা ঘটছে আমাদের বাড়িতে সেই আত্মাটির কারণেই হচ্ছে। তাই সবারই আগে সেই পিশাচটিকে সেখান থেকে দূর করতে হবে এবং আমাদের ও তাদের বাড়িটিকে গৃহবন্ধন করতে হবে। এই শুনে আমরা হতভম্ব হয়ে গেলাম। গুরুদেব আপাতত দুপুরের ভাত খেয়ে শুয়ে পড়লেন। আমরা সবাই এইসব ব্যাপারে চিন্তা করছি। এমন সময় গুরুদেব বললেন, চিন্তা করিস না বেটা, আমি আছি তো। সে মারা গেছে কিন্তু আমি তো আছি, আমি ঠিক ব্যবস্থা করব তোদের। গুরুদেবের কথা মতো সেই পরিবারের সাথে যোগাযোগ করা হলো। সেইখানে আমরা পরের দিন চলে গেলাম এবং সেখানে গিয়ে গুরুদেব আশপাশটা ভালো করে লক্ষ্য করলেন। তিনি বললেন, ওপরতলায় যে বায়ুকোণের বারান্দাটা আছে সেইখানেই সেই পিশাচের বাসস্থান। আপাতত সেখানেই কিছু ক্রিয়াকলাপ করবেন তিনি। তো তিনি হোমে বসলেন রাত্রেবেলা এবং সেখানে বাড়িটির আশেপাশে সর্ষে পুঁতে দিলেন, যেটা সেই বাড়ির গণ্ডি হিসেবে কাজ করবে। আপাতত এই গণ্ডিটি দেওয়া থাকলো, কিন্তু তিনি পিশাচটিকে ধ্বংস করতে পারবেন না। পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে আসা হলো এবং যথারীতি সেখানেও কাজকর্ম করা হলো। সেই পিশাচের আকর্ষণ থেকে আমার বাবার আত্মাটিকে মুক্তি করার জন্যে তিনি কিছু ক্রিয়াকলাপ করবেন বললেন। তো আমরা সেই দিনকে গঙ্গার ঘাটে গেলাম এবং সেখানে কিছু ক্রিয়াকলাপ করলাম। আমার বাবার মেয়ে আমি, তাই আমি এইসব ক্রিয়াকলাপ করলাম, তার মুক্তির ব্যবস্থা, পিণ্ডদান, এইসব। কিছুক্ষণ ক্রিয়াকলাপ করার পরে সেখানে ঝড় উঠল। গুরুদেব বললেন, সেখানে সমস্ত জিনিসপত্র ফেলে চলে আসতে হবে এবং পিছন ফিরে তাকালে হবে না, যেহেতু আত্মা সেখানে খাবার খাবে এবং তিনি সেখান থেকেই মুক্তি লাভ করবেন। আমরা সবাই গুরুদেবের কথা মতো সেখান থেকে চলে এলাম এবং পিছন ফিরে তাকালাম না। রাত্রেবেলা স্বপ্নে দেখতে পেলাম সাদা কাপড় পরে আমার বাবা আমাকে বলছেন, বাবা আমি চললাম, তোমরা ভালো থেকো, তোমার মাকে বেশি কষ্ট দিও না। এই বলে বাবা চলে গেলেন। এবার সেই পিশাচটির ওপরে ক্রিয়া করতে হবে। গুরুদেব জানালেন তিনি এইটার বিষয়ে ব্যবস্থা করবেন, আমাদের কাউকেই এই বিষয়ে বেশি ভাবতে হবে না এবং আমরা যেন এ বিষয়ে কাউকেই যেন না জানাই। এই বিষয়ে জানালে আমার বাবার নাকি আত্মা খুবই কষ্ট পাবেন, সবসময় তার কথা মনে পড়বে এবং পরে বাবার আত্মাটি জন্ম নিতে খুবই বাধা প্রাপ্ত হবেন। যাওয়ার সময় গুরুদেব এটি আমাদের বলে গিয়েছিলেন যে কোনো পিশাচ যে কোনো সাধারণ আত্মাকে নিজের বশে এনে তার মন মতো কাজ করাতে পারে এবং সাধারণ মানুষেরা বুঝতেই পারবে না যে কীভাবে তার নিজের মানুষই তাদের ওপরে ক্ষতিকর আক্রমণ করবে। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি জানি আমার ঘটনা বলতে খুবই অসুবিধা হয় এবং আমি ঠিকঠাক মতো বলতে পারি না, কিন্তু আস্তে আস্তে এটি আমার স্বর্গত হয়ে যাবে। ঘটনাটি যদি খারাপ লেগে থাকে তবে অবশ্যই জানাবেন এবং কোথায় কোথায় আপনাদের শুনতে খারাপ ফিল হচ্ছে সেটাও লিখে পাঠাবেন। আপনাদের জানা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে কিংবা আপনার জীবনে ঘটে থাকে কিংবা আপনার জানা থাকে, তবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে বলতে পারেন। আর আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি সত্যি ভৌতিক ঘটনা শুনতে থাকে তাহলে অবশ্যই
আমার চ্যানেলের ভিডিওগুলি তাকে শেয়ার করে দেবেন। আসছি পরের ঘটনায়। আপনারা ভালো থাকবেন।